সঠিক রোগ বা পোকা নির্ণয় করতে পারবো, নচেত আমরা সঠিক রোগ বা পোকা নির্ণয় করতে পারবো না। এই জন্য ভালোভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, এখন কথা হলো যে এই মাজরা পোকা আক্রমণ করলে ক্ষতি কি রকম হতে পারে, কি বলেন? ক্ষতি হতে পারে না? যার নাম মাজরা, কৃষকের বুক করা হলে ঝাঁঝরা, নাম হলে মাজরা, কৃষকের বুক করা ঝাঁঝরা। এই মাজরা পোকা আসলেই ক্ষতিকর পোকা, একটা ক্ষতিকর মানে অন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পোকার মধ্যে মাজরা পোকা একটা। ঠিক আছে, আমরা তাহলে আজকে আলোচনা করবো কি মাজরা পোকা নিয়ে। ঠিক আছে, জীবন চক্র। প্রথমে হলো ডিম, তারপর হলো কীরা, তারপর পুত্তলি, তারপর পূর্ণাঙ্গ পোকা। এই 4টে ধাপে পোকার জীবন চক্র সংগঠিত হয়ে থাকে। এই 4টে ধাপ মিলে দেখা যাচ্ছে যে আমরা যদি প্রথমে ধরি ডিম, এই যে পাতা আছে না, এই যে পাতা, এই পাতাতে উল্টা পৃষ্ঠায় কি করবে, সে ডিম পারবে। ঠিক আছে, এখানে গাদা করে ডিম পারবে। ডিম অবস্থা কি করবে, ডিম 3 থেকে 7 দিন থাকবে। বুঝতে পারছেন? আবহাওয়া যদি ভালো থাকে 3 থেকে 4 দিনের মধ্যে ফুটে যাবে, অথবা 7 দিন পর্যন্ত লাগবে কি ডিম ফুটতে। ঠিক আছে, এখানে ডিম ফুটবে, ডিম ফুটে কি করবে, বাচ্চা হবে, ক্রিয়া যেটা। ঠিক আছে, লার্ভা, এই ক্রিয়াটা তখন করবে কি, এখানে থাকবে, তখন কি করবে, আস্তে আস্তে ওর লালা দিয়ে এই খোলের ভিতর ঝুলে আসবে, ঝুলে আসে এখানে ফুটে করে ভিতরে ঢুকে পড়বে। ঠিক আছে, অর্থাৎ এখানে থাকবে হলে ক্রিয়া অবস্থা। এখানে কি অবস্থা থাকবে, ক্রিয়া অবস্থা থাকবে। ক্রিয়া অবস্থা যখন থাকবে, এই ক্রিয়া অবস্থা সে খাবে। ঠিক আছে, ব্যস্ততা কাটাবে, সবসময় খাবে আর খাবে। তো এই অবস্থায় সে কি করবে, আমার ফসল ক্ষতি করবে। এখন এই পূর্ণাঙ্গ পোকাও কিছু খাবে না, পুত্তলেও কিছু খাবে না, ডিমও কিছু খাবে না। খাবে কোন অবস্থা, এই ক্রিয়া অবস্থা। কথাটা বুঝতে পারছেন? তাহলে বাদ বাকি যে অবস্থাগুলো আছে এই অবস্থায় সে খাবে না, এই অবস্থায় সে ক্ষতি করবে না, ফসল ক্ষতি করবে না, শুধু একটা অবস্থায় ফসল ক্ষতি করবে। ঠিক আছে, এখন এই পূর্ণাঙ্গ পোকা কয়দিন থাকবে, 5 থেকে 7 দিন। সে কি করবে, ডিম দেবে, ডিম দেওয়ার পর সেও মারা যাবে। ঠিক আছে, তারপরে তার জীবন চক্র শেষ। তো এরকম ভাবে পোকার জীবন চক্র অতিবাহিত হয়। এখন এই মাজরা পোকার লক্ষণটা কি, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, তার কি রকম লক্ষণ হতে পারে বলেন তো? একজন বলেন তো, আপনি বলেন তো একটু। সুন্দর কথা, আপনারা একটা বলেন তো, সাদা শেষ হলো, আর কি হচ্ছে, আরো কিন্তু একটা লক্ষণ বলছি, সাদা পাতা বাড়াবে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা। তো এইভাবে আমরা কি মাজরা পোকার লক্ষণগুলো চিনতে পারবো। মরা ডিগ, মানে যে ডিগটা জন্ম হচ্ছে সেটা কি হচ্ছে, মরা বের হচ্ছে, আর একটা কি হচ্ছে, মরা শীষ বের হচ্ছে। ঠিক আছে, সাদা শীষ বের হচ্ছে। এটা হলো মাজরা পোকা আক্রমণের লক্ষণ। এখন কতটুকু আক্রমণ করতে পারে, 1 বিঘা জমিতে যদি 5% যদি আক্রমণ করে, সেই ক্ষেত্রে দেখা যাবে এটা অর্থনৈতিক ক্ষতি দ্বার প্রান্তে চলে গেছে, অর্থাৎ বেশি আক্রমণ করে গেছে। এই সময় আমাকে কি করতে হবে, এটা দমন করার জন্য ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, নচেত অল্প যদি হয়, যদি দেখা যাচ্ছে 1 বিঘা জমির মধ্যে 2 বা 4টা এরকম আক্রমণ দেখা গেছে, এমনি নিজেরাই ওটা কি করতে হবে, দমন করতে পারবো। ঠিক আছে, এর জন্য ঔষধ স্প্রে করার প্রয়োজন নাই। তা আমার আক্রমণ যখন করবে, অর্থনৈতিক ক্ষতির দ্বারা প্রান্তে চলে যাবে, তখন আমরা কি করবো, কীটনাশক স্প্রে করে একে দমন করতে পারবো। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে 1 বিঘা জমির মিলে 2 থোপা ধান আক্রমণ করছে, এর জন্য যদি আমি 500 টাকার ওষুধ স্প্রে করি, আমার কয় টাকার উপকার হবে। তারপরে আমরা কি করতে পারি, এখানে দমন করার জন্য খুঁটি বা ডাল পুঁতে দিতে পারি, পার্সিং করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা করে দিলে কি হবে, ওখানে পাখি বসবে, পাখি বসলে ওখানে পোকাগুলো খেয়ে পরিবেশটা কি হবে, সুন্দর হবে। আচ্ছা, তারপর আর কিভাবে দমন করতে পারি, অথবা হয়তো দেখা গেল একটা থোপাতে এরকম ভাবে মাজরা পোকা আক্রমণ করছে, বেশি আক্রমণ করছে, এই থোপাটা তুলে আমরা কি করতে হবে, মাটিতে পুঁতে দিতে পারি। তো মাটিতে পুঁতে দিলে কি হবে, পোকা ওখানে আর বিস্তার করতে পারবে না, অর্থাৎ ওখানে দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে আমরা দমন করতে পারি। আর মাঝে মাঝে আমরা কি করতে পারি, হাত জল ব্যবহার করে পোকামাকড় কি করতে পারি, ধরতে পারি। আচ্ছা, এরপরে সর্বশেষ ব্যবস্থা হিসেবে আলোকপাত করতে পারি। আর সর্বশেষ ব্যবস্থা হিসেবে আমরা কীটনাশক ব্যবহার করতে পারি। কোন কীটনাশক, জৈব কীটনাশক। প্রথমে আগে দেখবো জৈব কীটনাশক। ঠিক আছে, জৈব কীটনাশক ব্যবহার করে আমরা পরিবেশকে নিয়ন্ত্রণ করবো। জৈব কীটনাশক ব্যবহার করলে হবে কি, সেক্ষেত্রে আমাদের শরীরের কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, ওই খাবারও যদি খাই আমার কোনো পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ঠিক আছে, এই জন্য আমরা জৈব কীটনাশক হতে পারে কি রকম, যেমন নিম্বিসিডিন হতে পারে, বাইকাও হতে পারে। ঠিক আছে, যেগুলো জৈব কীটনাশক সেগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। যেমন নিম পাতা আছে না, নিম পাতা রসটা সুন্দরভাবে যদি আমরা বের করে নিতে পারি, বের করে নিয়ে সেটা যদি আমরা পানির সাথে মিশিয়ে যদি স্প্রে করে দিতে পারি, তাহলে দেখবো যে আমার পোকামাকড় যত আছে সব দমন হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এটা কিন্তু একটা সুন্দর একটা পদ্ধতি। আরো কিছু পদ্ধতি আছে এরকম, হ্যাঁ, আরো কিছু ওটা আছে। তারপরে আরো কিছু আছে, আপনাদের মানে খুব অল্প মানে টাকার মধ্যে এগুলো হয়ে যাবে। যেমন হলো ওই যে আপনারা আলা পাতা খান না, তামাকের পাতা, হ্যাঁ, খায় কিনা, পানির সাথে খায় না, গুল, হ্যাঁ, এগুলো যে ব্যবহার করেন, এই পাতা যেটা আলা পাতা, যেটা এই 1 লিটার পানির মধ্যে একটা পাতা ছেড়ে দিয়ে রাতে একটু কষলে করে রেখে দেবেন, কষ যাতে বের হয়। ঠিক আছে, এরকম ভাবে রাখবেন।
ভিজা রাখবেন, সকালবেলা ওটা দেখবেন যে সুন্দর ওর ভিতর থেকে নির্যাস বের হয়ে গেছে। ঠিক আছে, নির্যাস বের হয়ে গেলে, যে নির্যাস বের হয়ে গেল, ওই যে 1 লিটার পানি থাকলো ওর ভিতরে আরো 4 লিটার পানি দিলাম, কয় লিটার হলো? 5 লিটার। এই 5 লিটার পানি সুন্দর একটা কীটনাশক হয়ে গেল। ঠিক আছে, এটা যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন যে পোকামাকড় দমন হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এটা হলো জৈব কীটনাশক। ঠিক আছে, এরকম ভাবে যদি স্প্রে করা যায় তাহলে দেখবো যে আমার পরিবেশের ক্ষতি হবে না, শরীরের ক্ষতি হবে না, ভালো থাকবে। ঠিক আছে, আর সর্বশেষ পদ্ধতি একটা আছে, সেটা হলো ওসমানি পদ্ধতি স্প্রে করা। কি পদ্ধতি? ওসমানি। এটা হলো ঔষধ। ও তাহলে কি? ওতে হলো সঠিক ঔষধ নির্ণয় করবো, সঠিক ঔষধ। আমার মাজরা পোকার জন্য কোন ঔষধটা সঠিক, আগে সেই ঔষধটা আমাকে নির্ণয় করতে হবে। আগে নির্ণয় করলে আমরা পোকা মাকড় লাগছে কিনা, তারপরে আমরা কি করবো, সঠিক ঔষধ নির্ণয় করবো। কথাটা বুঝতে পারছেন? মাজরা পোকার জন্য যে নির্দিষ্ট ঔষধ আছে সেই ঔষধই আমি ব্যবহার করবো, অন্য কোনো ঔষধ ব্যবহার করবো না। এর সাথে যদি করেন যে আরো কিছু ভিটামিন দিই বা অন্য কোনো কিছু দিই, দিয়ে তো আপনাকে মনে করেন যে খরচা বেড়ে যায়, তো পকেট ফাঁকা হয়ে যায়, তো এগুলো করা যাবে না। এই জন্য সঠিক ঔষধ ব্যবহার করতে হবে। তারপর কি দন্তু আছে না, সঠিক সময়, সঠিক সময়, সঠিক সময়ে ওষুধ ব্যবহার করতে হবে। পোকা লাগলে ধরেন যে আজকে পোকা লাগছে, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে স্প্রে করতে হবে। আর সেটা যদি আপনি 20 দিন পরে কি করেন, স্প্রে করেন, তাহলে কি কাজ ভালো হবে? ব্যাপক আকারে দেখা দেবে। এই সময় করা যাবে না। এই জন্য সময়, সঠিক সময়ে ওষুধটা স্প্রে করতে হবে। শুধু সঠিক সময়ে না, সঠিক সময় আরো কিছু আছে, যেটা হলো সকালবেলা স্প্রে করা যাবে না, একদম সকালবেলা কি স্প্রে করা যাবে না, দুপুরবেলা স্প্রে করা যাবে না। ঠিক আছে, স্প্রে করতে হবে আবার বিকালে 4টে থেকে 5টা, এই সময়টাতে স্প্রে করতে হবে। ঠিক আছে, এই সময়টাকে আমাকে বেছে নিতে হবে, এই সময়টা মানে স্প্রে করার জন্য উপযোগী সময়। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হলো মাত্রা হলো মাত্রা। ঠিক আছে, সঠিক মাত্রা। ঔষধটা কি করতে হবে, সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন ঔষধ ব্যবহার করার কথা বলা হয়েছে যে 16 লিটার পানিতে 30 বা 32 মিলি ঔষধ স্প্রে করতে হবে। অথবা অনেক সময় লেখা থাকে, বোতলে যা লেখা থাকে 1 মিলি পার লিটার, 1 মিলি পার লিটার, অর্থাৎ 1 মিলি ঔষধ 1 লিটার পানিতে ব্যবহার করতে হবে। 10 শতক জমির জন্য, 5 শতক জমির জন্য 10 লিটার পানি ব্যবহার করতে হবে। 10 শতক পানির জন্য কত? 20 লিটার পানি। ঠিক আছে, অর্থাৎ 1 শতক জমির জন্য 2 লিটার পানি ব্যবহার করতে হবে। এরকম ভাবে যদি স্প্রে করতে পারি তাহলে গাছের উপর থেকে নিচ পর্যন্ত আমাকে ভিজে যাবে। আর যদি দেখি যে না, আমি যদি দেখি যে 1 লিটার পানিতে 1 শতক জমি আমি ব্যবহার করবো, তাহলে কিছু ভিজবে, কিছু ভিজবে না। তখন কি হবে, পোকামাকড় সহজে দমন হবে না। পোকামাকড়টা কি হবে, তখন আরো ওই পরবর্তীতে দেখা যায় দমন তো হবে না, ওইটুকু খাওয়ার পর পরবর্তীতে দেখা যায় সে কি হবে, জীবাণু থেকে ঘুমান্ত অবস্থা থেকে বের হয় আরো তীব্র আকার ধারণ করে কি করবে, আক্রমণ করবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য সঠিক মাত্রা আমাকে ওষুধ ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর নিতে হলে নিয়ম, সঠিক নিয়মে আমাকে ওষুধ স্প্রে করতে হবে। নিয়ম, সঠিক নিয়ম হলো কি, এখন দেখা যাচ্ছে বিপিএইচ এর জন্য আমি কি করব, বিপিএইচ মানে বাদামি গাছ ফড়িং, হ্যাঁ, বিপিএইচ কারণ পোকা কোথায় লাগে, গাছের গোড়ায় লাগে। এখন যদি উপরে স্প্রে করে দিয়ে যায় তাহলে পোকা মরবে না। এই জন্য কি করতে হবে, আমার সঠিক নিয়মে ওষুধগুলো স্প্রে করতে হবে। ধান গাছের গোড়াকে আমাকে বাছাই করে নিতে হবে, সেখানে আমাকে স্প্রে গুলো পৌঁছাতে হবে। ঠিক আছে, এরকম ভাবে যদি স্প্রে করি, এরকম ভাবে যদি আমি ঔষধগুলো নির্বাচন করে যদি ব্যবহার করি, তাহলে আমার পোকামাকড় বা রোগ বলে যেটাই লাগুক না কেন কি ভালো থাকবে না, সুস্থ থাকবে না? তখন ভালো থাকবে না। এইভাবে আমাকে নির্ণয় করে কি করতে হবে, ওষুধগুলো স্প্রে করতে হবে। তবে হ্যাঁ, আমি যে নিয়মগুলো বললাম, প্রথমে ধরেন যে আমি হাত জল ব্যবহার করলাম, হাতে পোকামাকড় কি করলাম ধরলাম, তারপরে কি করলাম, কঞ্চি বা খুঁটি বা ডাল এগুলো পুঁতে দিলাম। ঠিক আছে, তারপর মাঝে মাঝে জমি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। এগুলো করার পর কি আর কোনো পোকা সঠিক থাকতে পারে? সঠিক কিন্তু থাকবে না। ওই পোকা কিন্তু আস্তে আস্তে কি হবে, আমি নিজেই দমন করলাম। ধরেন যে সেদিন যে পোকার ডিম সংগ্রহ করলাম না আমরা সেদিন, ওই রকম যেখানে আমরা দেখবো ডিম, ওই ডিমটা সংগ্রহ করে ওখান থেকে কি করবো, পায়ে পিছে আমরা ওখানে কি করে দিলাম, নষ্ট করে দিলাম, ধ্বংস করে দিলাম। তাহলে আমার মাজরা পোকা কি ওখান থেকে আউট, তাই না? এরকম ভাবে আমরা কি করতে পারি, জমি পর্যবেক্ষণ করে দেখে শুনে আমরা জমি পোকামাকড় মুক্ত রাখতে পারি। তাহলে আমার মনে হয় না যে এরকম ভাবে আমার আর কোনো ঔষধ স্প্রে করার প্রয়োজন আছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা পোকামাকড় সহজে দমন করতে পারি। ঠিক আছে, আর দেখবেন, চেষ্টা করবেন যেন এগুলো সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই হলো আমার এখানকার আলোচনা। তো এই আলোচনার মধ্যে আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে বা আজকে এগুলো আমরা আরো বিশদ আলোচনা করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, কি কোনো প্রশ্ন আছে, জানার আছে আর কিছু? হ্যাঁ, যদি না থাকে তাহলে আমি এই ক্লাসটা এখানে শেষ করি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।